Feel for philosophy. Feel the thought, think the feeling. আজ আমরা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের 2025 সেট পরীক্ষার দর্শন বিষয়ের প্রথম 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। অনুগ্রহ করে সঙ্গে থাকবেন। আজ আমাদের হাতে দর্শনের এমন কিছু প্রশ্ন আছে যেগুলো শুধু পরীক্ষার জন্য নয় বরং আমাদের ভাবনার জগৎকে বেশ নাড়িয়ে দেওয়ার মতো। উদ্দেশ্যটা তাই শুধু উত্তর জানা নয় বরং এই প্রশ্নগুলোকে এক একটা চাবিকাঠি হিসাবে ব্যবহার করা, কিছু বড় দরজার তালা খোলার চেষ্টা আর কি। ঠিক তাই। আর আজকের আলোচনাটা আমরা 3টে ধাপে এগোতে পারি। প্রথমে একটু যুক্তিবিদ্যার মারপ্যাচ দেখব, তারপর ডুব দেব প্রাচীন ভারতীয় দর্শনের গভীরে, আর শেষে আলোচনা করব পাশ্চাত্য নীতিবিদ্যার কিছু মৌলিক বিতর্ক নিয়ে। দারুণ। লক্ষ্যটা তাহলে শুধু তথ্য দেয়া নয় বরং প্রতিটি ধারণার পেছনের যুক্তিটা বোঝা। একদম ধারণাগত স্বচ্ছতা তৈরি করা। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটা যুক্তিবিদ্যা বা লজিক নিয়ে। প্রশ্নটা হলো যে বচন শুধুমাত্র যুক্তির নিয়মের কারণে সত্য, তাকে কি বলা হয়? এটা শুনলেই আমার প্রথমে মনে হয় কোনো কিছু সত্যি হতে গেলে তো তাকে বাস্তব জগতের সঙ্গে মিলতে হবে, তাই না? যেমন আমার টেবিলে একটা কাপ আছে, এটা সত্যি কারণ আমি ওটা দেখতে পাচ্ছি। কিন্তু কেন একটা বাক্য যা সত্যি হওয়ার জন্য বাইরের জগতের দিকে তাকাতেই হবে না? এটা একটু অদ্ভুত শোনাচ্ছে, তাই না? হ্যাঁ, ঠিক এখানেই আমার খটকা লাগছে। এটা কিভাবে সম্ভব? এখানেই যুক্তিবিদ্যার আসল মজাটা। এই ধরনের বচনকে বলা হয় লজিক্যাল ট্রুথ বা যৌক্তিক সত্য। এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ হল হয় বৃষ্টি পড়ছে অথবা বৃষ্টি পড়ছে না। এই বাক্যটা সত্যি কিনা তা জানার জন্য আমাদের জানালার বাইরে পাকানোর কোনো দরকারই নেই। বাহ, এটা তো দারুণ ব্যাপার। বৃষ্টি পড়লেও বাক্যটা সত্যি, আবার না পড়লেও সত্যি। ঠিক, এর সত্যতাটা বাইরের ঘটনার ওপর নির্ভরই করছে না। তাহলে কোথায় করছে? এর সত্যতাটা লুকিয়ে আছে তার নিজের ভেতরের গঠনে, তার যৌক্তিক কাঠামোতে। এর কাঠামোটা হল পি অর নট পি, আর তর্কশাস্ত্রের নিয়ম অনুযায়ী এই কাঠামোটা সবসময় যে কোনো পরিস্থিতিতেই সত্য হতে বাধ্য। ও আচ্ছা, এর সত্যতা অভিজ্ঞতা নিরপেক্ষ। বুঝেছি। তাহলে এম্পিরিক্যাল প্রপোজিশন বা অভিজ্ঞতামূলক বচনগুলোর ঠিক এর উল্টো, সেগুলোর সত্য মিথ্যা যাচাই করার জন্য অভিজ্ঞতার দরকার হয়। ঠিক ধরেছেন। আকাশ নীল এই বাক্যটা সত্যি কিনা তা জানতে হলে আমাদের আকাশ দেখতে হবে। এটা শুধু যুক্তি দিয়ে প্রমাণ করা যাবে না। তাই যুক্তিক সত্য আর অভিজ্ঞতামূলক সত্যের মধ্যে মূল পার্থক্যটাই হল এই অভিজ্ঞতার উপর নির্ভরশীলতা। বেশ। যুক্তিবিদ্যার এই জগৎ থেকে বেরিয়ে আমরা এবার প্রাচীন ভারতের কঠোপনিষদের দিকে যাই। একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা, শ্রেয় ও প্রেয়। এই দুটো পথের মধ্যে পার্থক্যটা ঠিক কি? কঠোপনিষদে যমরাজ বালক নচিকেতাকে এই দুটো পথের কথাই বলছেন। প্রেয় হল সেই পথ যা আমাদের কাছে প্রিয় বা আনন্দদায়ক লাগে, যা আমাদের ইন্দ্রিয়কে তাৎক্ষণিক সুখ দেয়, যেমন একটা ভালো সিনেমা দেখা বা পছন্দের খাবার খাওয়া, যা আমাদের চটজলদি আনন্দ দেয়। আধুনিক মনোবিজ্ঞানে যাকে বলে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। চমৎকার তুলনা, ঠিক তাই। আর অন্যদিকে শ্রেয় হল সেই পথ যা শেষ পর্যন্ত আমাদের জন্য মঙ্গলজনক বা কল্যাণকর, যা আমাদের আত্মিক উন্নতির দিকে নিয়ে যায়। শ্রেয়র পথটা হয়তো শুরুতে একটু কঠিন লাগতে পারে, অপ্রিয় মনে হতে পারে, কিন্তু তার শেষটা মঙ্গলময়। তার এটা হলো ডিলেড গ্র্যাটিফিকেশন। যেমন পরীক্ষার আগের রাতে বন্ধুরা যখন পার্টি করছে, সেই পার্টিতে যোগ দেওয়াটা হলো প্রেয়, আর ঘরে বসে পড়াশোনা করাটা হলো শ্রেয়। প্রেয়র আনন্দটা কয়েক ঘন্টার, কিন্তু শ্রেয়কে বেছে নেওয়ার ফলটা অনেক দীর্ঘস্থায়ী। একদম ঠিক উদাহরণ। উপনিষদ বলছে সাধারণ মানুষ প্রেয়র পথেই বেশি আকৃষ্ট হয়, কারণ সেটা সহজ আর লোভনীয়। কিন্তু যারা প্রাজ্ঞ তারা বোঝেন যে তাৎক্ষণিক সুখের আড়ালে একটা ফাঁদ থাকতে পারে, তাই তারা জেনে বোঝে কঠিন কিন্তু মঙ্গলজনক শ্রেয়র পথটাকেই বেছে নেন। ভারতীয় দর্শনের আরেকটি খুব পরিচিত ধারণা, কিন্তু যেটা নিয়ে প্রায় আমাদের ধারণা গুলিয়ে যায়, সেটা হলো কর্মবাদ। সঞ্চিত, প্রারব্ধ এবং আগামে, এই 3 ধরনের কর্মের মধ্যে পার্থক্যটা যদি একটু সহজ করে বুঝিয়ে দেন। অবশ্যই। এটাকে একটা বিশাল শস্যের ভাণ্ডারের সঙ্গে তুলনা করলে বুঝতে খুব সুবিধা হবে। আচ্ছা, বেশ আকর্ষণীয় রূপক দিতে শুরু করেনি। এটা একটা বিশাল অ্যাকাউন্টের মতো, যেখানে আমাদের সব কর্ম জমা হচ্ছে। তাহলে প্রারব্ধ কর্ম কি ওই ভাণ্ডার থেকে কিছু? ঠিক তাই।
প্রারব্ধ কর্ম হল ওই সঞ্চিত কর্মের ভাণ্ডার থেকে নেওয়া এক মুঠো শস্য, যেটা এই জন্মে অঙ্কুরিত হয়েছে এবং ফল দিতে শুরু করেছে। আমাদের এই জন্ম, আমাদের শরীর, আমাদের পরিস্থিতি, আমাদের সুখ দুঃখ, এই সব কিছুই প্রারব্ধ কর্মের ফল। এটাকে ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীরের সাথেও তুলনা করা হয়। তীর একবার বেরিয়ে গেলে তাকে আর ফেরানো যায় না, তার ফল ভোগ করতেই হবে। কিন্তু এই ধারণাটা কি মানুষকে এক ধরনের অদৃষ্টবাদী বা ফেটালিস্টিক করে তোলে না, যে আমার যা হওয়ার তা তো হবেই, চেষ্টা করে আর কি লাভ? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এখানে আগামী কর্মের ভূমিকাটা আসে। আগামী কর্ম হল সেই নতুন কর্ম যা আমরা এই জীবনে, এই মুহূর্তে করছি। আমাদের ইচ্ছাশক্তি ব্যবহার করে আমরা যে নতুন সিদ্ধান্তগুলো নিচ্ছি, সেগুলোই হল আগামী কর্ম। এই কর্মগুলোই ভবিষ্যতে আমাদের সঞ্চিত ভাণ্ডারে গিয়ে জমা হবে এবং আমাদের ভবিষ্যৎকে তৈরি করবে। তার মানে প্রারব্ধ আমাদের বর্তমান পরিস্থিতিকে ব্যাখ্যা করলেও আগামী কর্ম আমাদের হাতে ভবিষ্যতের চাবিকাঠি তুলে দিচ্ছে। আমরা অদৃষ্টের দাস নই। একদম। কর্মবাদ তাই অদৃষ্টবাদ নয়, বরং এটা দায়িত্বের দর্শন। এটা বলে যে আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের অতীতের কর্মর ফল, কিন্তু আমাদের ভবিষ্যৎ আমাদের বর্তমান কর্মের ওপর নির্ভরশীল। বাহ, এই ব্যাখ্যাটা কর্মবাদের ধারণাটাকে অনেক জীবন্ত করে তুলল। এবার ভারতীয় দর্শনের আরেকটি গভীর ধারণা নিয়ে কথা বলি, রীত। আমাদের হাতে একটা উক্তি আছে, রীত মহাজাগতিক শৃঙ্খলাকে বোঝায়, কিন্তু মানবজীবন মহাজাগতিক শক্তির প্রভাব থেকে মুক্ত। এটা তো বেশ স্ববিরোধী লাগছে। ঠিক ধরেছেন। উক্তিটির প্রথম অংশটা একদম সঠিক, কিন্তু দ্বিতীয় অংশটা পুরো ধারণাটাকেই ভুল দিকে নিয়ে যাচ্ছে। বৈদিক ঋষিদের কাছে রীত ছিল এক বিরাট আবিষ্কার। তারা বিশ্বাস করতেন যে এই আপাত বিশৃঙ্খল মহাবিশ্বের পেছনে একটা গভীর অন্তর্নিহিত নিয়ম বা শৃঙ্খলা কাজ করছে। ঋতুচক্র, গ্রহ নক্ষত্রের গতি, এমনকি নৈতিক নিয়ম সবকিছুই এই রীত দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে এটা অনেকটা বিজ্ঞানের ন্যাচুরাল ল বা প্রকৃতির নিয়মের মতো একটা দার্শনিক ধারণা বলা যেতে পারে। এটি আধুনিক বিজ্ঞানের নিয়ম অনুসন্ধানের এক দার্শনিক পূর্বসূরি। কিন্তু রীতের ধারণাটা শুধু ভৌত জগতের নিয়মের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা নৈতিক জগৎকেও অন্তর্ভুক্ত করে। আর এখানে উক্তিটির ভুলটা স্পষ্ট হয়ে যায়। মানব জীবন এই শৃঙ্খলা থেকে মুক্ত হবে কিভাবে? একেবারেই না, বরং রীতের মূল কথাটাই হল পারস্পরিক নির্ভরশীলতা বা ইন্টারডিপেন্ডেন্স। এই ধারণা অনুযায়ী মানুষ, প্রকৃতি, দেবতা সকলেই একই নিয়মের অধীন। তাই মানবজীবন এই মহাজাগতিক শৃঙ্খলা থেকে মুক্ত তো নয়, বরং তার একটা অবিচ্ছেদ্য অংশ। সুতরাং উক্তিটির প্রথম অংশ, রীত মহাজাগতিক শৃঙ্খলাকে বোঝায়, সত্য। কিন্তু এর কারণ হিসেবে যা বলা হয়েছে, মানব জীবন মহাজাগতিক শক্তির প্রভাব থেকে মুক্ত, তা সম্পূর্ণ মিথ্যা। মহাজাগতিক নিয়মের পর এবার আসা যাক মানুষের তৈরি করা নিয়ম বা কর্তব্যের দিকে। আমাদের পরের প্রশ্ন ইতিকর্তব্যতা নিয়ে। শব্দটা বেশ খটমট। এর মানে কি এবং উত্তরমীমাংসা দর্শনের সাথে এর সম্পর্কটা কোথায়? ইতি কর্তব্যতা শব্দটিকে ভাঙলে দাঁড়ায় ইতি কর্তব্যম, যার মানে হল এইভাবে করা উচিত। অর্থাৎ কোনো একটা কাজ করার সঠিক পদ্ধতি বা প্রক্রিয়া। মীমাংসা দর্শনের, বিশেষ করে উত্তর মীমাংসা বা বেদান্তের মূল কাজই হল বৈদিক শাস্ত্রের বিভিন্ন নির্দেশ, যেমন যজ্ঞ বা অন্যান্য কর্তব্য কিভাবে পালন করা উচিত তার সঠিক ব্যাখ্যা নিরূপণ করা। ও আচ্ছা, তার মানে এটা কি করতে হবে তার থেকেও বেশি কিভাবে করতে হবে তার উপর জোর দেয়। একদম। একটা যজ্ঞ সফল হবে তখনই যখন তার প্রতিটি ধাপ, প্রতিটি মন্ত্র সঠিক পদ্ধতিতে উচ্চারণ করা হবে। সেই কিভাবের উত্তরই হল ইতিকর্তব্যতা। এবার বৌদ্ধ দর্শনের একটি খুব সুন্দর ধারণা নিয়ে আলোচনা করা যাক, ব্রহ্মবিহার। মৈত্রী, করুণা, মুদিতা এবং উপেক্ষা, এই চারটি ভাবনার কথা বলা হয়। প্রশ্নটি হল, অন্যের সাফল্যে আনন্দিত হওয়া, এর মধ্যে কোনটি? এটি হল মুদিতা। মুদিতা মানে সহানুভূতিপূর্ণ আনন্দ বা সিম্প্যাথেটিক জয়, অর্থাৎ কোনো রকম ঈর্ষা বা ব্যক্তিগত স্বার্থের ক্যালকুলেস ছড়াই অন্যের সুখে সুখী হওয়া। আমার কাছে মুদিতাকে এই চারটির মধ্যে সবচেয়ে কঠিন সাধনা বলে মনে হয়।
অন্যের দুঃখে দুঃখ পাওয়া বা করুণা করা হয়তো তুলনামূলকভাবে সহজ, কিন্তু অন্যের সাফল্যে, বিশেষ করে যখন সে আমার প্রতিযোগী, তখন নির্ভেজাল আনন্দ পাওয়াটা সত্যিই কঠিন। আপনি একেবারে আসল জায়গাটা ধরেছেন। বৌদ্ধ মনোবিজ্ঞানেও একে খুব উঁচু স্তরের সাধনা হিসেবে দেখা হয়। এর কারণ হল মুদিতার দুটো শত্রু আছে, একটি কাছের, অন্যটি দূরের। কাছের শত্রু আর দূরের শত্রু, এটা তো বেশ মজার। হ্যাঁ, মুদিতার দূরের শত্রু হল ঈর্ষা বা হিংসা। এটা চেনা সহজ, কিন্তু এর কাছের শত্রুটা আরও সূক্ষ্ম। সেটা হল ব্যক্তিগত লাভের সঙ্গে যুক্ত আনন্দ। যেমন, আমার বন্ধু সফল হয়েছে কারণ তাতে আমারও কোনো সুবিধে হবে। এই ধরনের আনন্দটা দেখতে মুদিতার মতো হলেও আসলে তা নয়, ওটা স্বার্থযুক্ত হর্ষ। নির্ভেজাল মুদিতা হল যখন অন্যের সাফল্যে আমার কোনো ব্যক্তিগত লাভ না থাকলেও আমি মন থেকে খুশি হই। ভারতীয় দর্শনে আমরা দেখলাম কর্ম বা রীতের মতো ধারণাগুলো একটা নৈতিক শৃঙ্খলার কথা বলছে। কিন্তু এই যে আমরা ভালো, মন্দ, উচিত, অনুচিত এই শব্দগুলো ব্যবহার করি, এই কথাগুলোর আসল মানেটা কি? এই প্রশ্নটা আমাদের একেবারে অন্য একটা জগতে নিয়ে যায়। আর সেটা হলো পাশ্চাত্য নীতিবিদ্যার জগৎ, বা আরও নির্দিষ্ট করে বললে মেটাএথিক্স। ঠিক, মেটাএথিক্স আলোচনা করে নৈতিকতার ভাষা নিয়ে। নন কগনিটিভিজম এই জগতেরই একটা গুরুত্বপূর্ণ মতবাদ। এই মতবাদ অনুযায়ী নৈতিক বচন, যেমন চুরি করা অন্যায়, এগুলো কি কোনো বাস্তব সত্য প্রকাশ করে? নন কগনিটিভিস্টদের উত্তর হলো না। তাদের মতে যখন আমরা বলি চুরি করা অন্যায়, তখন আমরা সূর্য পূর্ব দিকে ওঠে এর মতো কোনো তথ্য দিচ্ছি না, বরং আমরা আমাদের আবেগ প্রকাশ করছি। এটা অনেকটা ছি চুরি বলার মতো, অথবা আমরা একটা নির্দেশ দিচ্ছি, চুরি করো না। তার মানে নৈতিক বাক্যগুলো আসলে সত্য বা মিথ্যা হতে পারে না, কারণ সেগুলো কোনো ফ্যাক্ট বা তথ্য দাবি করে না। সেগুলো আমাদের অনুভূতি বা ইচ্ছার প্রকাশ মাত্র। তাহলে কি নৈতিকতার কোনো বাস্তব ভিত্তিই নেই? সবাই কি শুধু নিজের অনুভূতি প্রকাশ করছে? এই ধারণাটাকে চ্যালেঞ্জ করার মতো কোনো জোরালো মতবাদ কি আছে? অবশ্যই আছে, আর সেটাই হলো এথিক্যাল রিয়েলিজম বা নৈতিক বাস্তববাদ। এই মতবাদ নন কগনিটিভিজমের ঠিক উল্টো মেরুতে দাঁড়িয়ে আছে। নৈতিক বাস্তববাদীরা মনে করেন যে নৈতিকতার একটা বাস্তব বস্তুনিষ্ঠ ভিত্তি আছে, যেটা আমাদের ব্যক্তিগত অনুভূতি বা কোনো নির্দিষ্ট সংস্কৃতির উপর নির্ভরশীল নয়। তার মানে তাদের মতে অকারণে কাউকে কষ্ট দেওয়া অন্যায়, এই বাক্যটি শুধুমাত্র আমার অনুভূতির প্রকাশ নয়, এটা মহাবিশ্বের একটা বাস্তব সত্য, ঠিক যেমন পৃথিবী গোল। একদম। তাদের মতে নৈতিক দাবিগুলো ফ্যাক্ট বর্ণনা করে এবং সেগুলো আসলেই সত্য বা মিথ্যা হতে পারে। কিছু নৈতিক দাবি সত্যিই সত্য, ঠিক যেমন বৈজ্ঞানিক সত্য আমাদের আবিষ্কার করতে হয়, তেমনি নৈতিক সত্য আমাদের যুক্তি দিয়ে আবিষ্কার করতে হয়। আচ্ছা, তাহলে একদিকে নন কগনিটিভিজম বলছে নৈতিকতা মানে ব্যক্তিগত অনুভূতি, আবার অন্যদিকে এথিক্যাল রিয়েলিজম বলছে নৈতিকতা মানে বাস্তব সত্য। এর মাঝামাঝি কোনো পথ কি আছে? মানে নৈতিকতা যদি বস্তুনিষ্ঠ সত্য না হয়, আবার শুধু ব্যক্তিগত অনুভূতিও না হয়, তাহলে এর ভিত্তিটা কি হতে পারে? হয়তো সংস্কৃতি? ঠিক এই জায়গাটাতেই আসে সাংস্কৃতিক আপেক্ষিকতাবাদ বা কালচারাল রিলেটিভিজমের ধারণা। এই মতবাদ অনুযায়ী নৈতিকতা কোনো সার্বজনীন বিষয় নয়, বরং প্রতিটি সংস্কৃতির উপর নির্ভরশীল। যা এক সংস্কৃতিতে নৈতিকভাবে ঠিক, তা অন্য সংস্কৃতিতে ভুল হতে পারে। কিন্তু এই ধারণাটা মেনে নিলে তো একটা বড়সড় সমস্যা তৈরি হয়। যদি নৈতিকতা পুরোপুরি সংস্কৃতি নির্ভর হয়, তাহলে তো কি আমরা অন্য কোনো সংস্কৃতির কোনো প্রথাকে, সেটা যতই ভয়ানক হোক, অন্যায় বলতে পারি না? যেমন সতীদাহ প্রথা বা জেনোসাইড। এটাই সাংস্কৃতিক আপেক্ষিকতাবাদের সবচেয়ে বড় দুর্বলতা এবং বিতর্কের জায়গা। এর সমর্থকরা বলেন যে এই ধারণা আমাদের অন্য সংস্কৃতিকে সম্মান করতে এবং ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসছে শেখায়। কিন্তু সমালোচকরা আপনার তোলা প্রশ্নটিই করেন। আর সমস্যাটা তো শুধু এই চরম উদাহরণগুলোর ক্ষেত্রে নয়। আসল চ্যালেঞ্জটা বোধহয় ধূসর জায়গাগুলোতে। ঠিক। যেমন কোনো সংস্কৃতি যদি ব্যক্তিগত অধিকারের চেয়ে সামাজিক শৃঙ্খলাকে বেশি গুরুত্ব দেয়, আমরা কি তাকে ভুল বলতে পারি? এই প্রশ্নগুলোর কোনো সহজ উত্তর নেই। একদম। আর এই বিতর্ক আজও নীতিবিদ্যায় খুব জীবন্ত।
আমাদের আজকের শেষ প্রশ্নটিও নীতিবিদ্যা নিয়ে এথিক্যাল ইগোইজম বা নৈতিক আত্মবাদ। এই মতবাদের মূল কথা হল প্রত্যেক ব্যক্তির উচিত নিজের স্বার্থকেই নৈতিকভাবে প্রাধান্য দেওয়া। প্রশ্ন হল, কে প্রথম এই ধারণাটিকে একটি সুশৃঙ্খল দর্শন হিসেবে সবার সামনে আনেন? যদিও আত্মস্বার্থের ধারণা অ্যারিস্টটল থেকে শুরু করে হবসের লেখাতেও পাওয়া যায়, কিন্তু ব্রিটিশ দার্শনিক হেনরি সিজউইক প্রথম তার বিখ্যাত গ্রন্থ দ্য মেথডস অব এথিক্সে এটিকে একটি সম্পূর্ণ সিস্টেম্যাটিক রূপ দেন। আর তিনি এটাকে দাঁড় করালেন কার বিপরীতে? তিনি এটিকে দাঁড় করালেন উপযোগিতাবাদ বা ইউটিলিটারিয়ানিজমের বিপরীতে। উপযোগিতাবাদের মূল কথা হল সেই কাজটাই নৈতিকভাবে সঠিক যা সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ নিশ্চিত করে। এটা একটা পরার্থবাদী দর্শন। অন্যদিকে নৈতিক আত্মবাদ বা ইগোইজম বলছে নিজের সুখ বা স্বার্থকেই প্রাধান্য দেওয়া উচিত। তার মানে একদিকে সকলের ভালো পরার্থবাদ আর একদিকে নিজের ভালো আত্মস্বার্থ। সিজউইক কি এই দুটো চরম বিপরীত ধারণার মধ্যে কোনো যৌক্তিক সেতু খুঁজে পেয়েছিলেন? এখানেই সিজউইকের দর্শনের সবচেয়ে আকর্ষণীয় এবং বিষণ্ণ দিকটি লুকিয়ে আছে। তিনি এর কোনো সমাধান খুঁজে পাননি। তিনি আজীবন চেষ্টা করেও এই দুটো নীতির মধ্যে কোনো যৌক্তিক সমন্বয় করতে পারেননি। সমাধান খুঁজে পাননি? একজন এত বড় দার্শনিক! হ্যাঁ, তিনি একে ডুয়েলিজম অফ প্র্যাকটিক্যাল রিজন বা ব্যবহারিক যুক্তির দ্বৈতবাদ বলে অভিহিত করেছেন। তার মনে হয়েছিল আমাদের বিশুদ্ধ যুক্তি বা পিওর রিজন আমাদের দুটো ভিন্ন দিকে ঠেলে দেয়। একদিকে যুক্তি বলে নিজের মঙ্গল সাধন করো, কারণ নিজের জীবনটাই তো আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবার সেই একই যুক্তি বলে বৃহত্তর পার্সপেক্টিভ থেকে দেখলে আমার সুখের থেকে অন্যের সুখ কম গুরুত্বপূর্ণ কেন হবে, তাই সকলের ভালোর কথাও ভাবা উচিত। আর এই দুটো দাবির মধ্যে কোনোটাকেই বাদ দেওয়াও যাচ্ছে না। ঠিক। সিজউইকের কাছে এটা ছিল যুক্তির জগতের এক গভীর কিয়স বা বিশৃঙ্খলা। তিনি আশা করেছিলেন যে হয়তো ঈশ্বর বা পরকালের ধারণার মাধ্যমে এর কোনো সমাধান পাওয়া যেতে পারে, কিন্তু বিশুদ্ধ যুক্তির জগতে এর কোনো সমাধান তিনি খুঁজে পাননি। তাহলে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা যুক্তিবিদ্যা থেকে শুরু করে ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য নীতিবিদ্যার কিছু মৌলিক বিতর্কের গভীরে গেলাম। আমার মনে হয় মূল শিক্ষাটা হল দর্শনের প্রশ্নগুলোর কোনো সহজ এক কথার উত্তর নেই। একদমই তাই। উত্তর জানার থেকে বেশি জরুরি হল প্রতিটি ধারণার পেছনের প্রশ্নগুলো, তাদের মধ্যকার বিতর্ক এবং ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো বোঝা। আর শেষে একটি ভাবনার খোরাক দেওয়া যাক। আমরা হেনরি সিজউইকের কথা বললাম, একজন অত্যন্ত যুক্তিবাদী এবং পদ্ধতিগত দার্শনিক, যিনি আমাদের নৈতিক যুক্তির দুটো মৌলিক চালিকা শক্তি আত্মস্বার্থ এবং পরার্থবাদ এর মধ্যে কোনো যৌক্তিক সেতু খুঁজে পাননি। এটি একটি গভীর প্রশ্ন তুলে দেয়। যদি সিজউইকের মতো একজন দার্শনিক এই সমস্যার সমাধান করতে না পারেন, তাহলে একটি মাত্র সার্বজনীনভাবে সুসংগত নৈতিক ব্যবস্থা গড়ে তোলার স্বপ্নটা আসলে কতটা বাস্তব? আমাদের নৈতিক যুক্তির গভীরে কি এমন কোনো মৌলিক বিভেদ লুকিয়ে আছে যার কোনোদিনও যৌক্তিক সমাধান হবে না? হয়তো এই প্রশ্নটা নিয়ে ভাবাই আজকের আলোচনার আসল উদ্দেশ্য। Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content.